টেকনোলজির সাথে ম্যাচ করে ডিজাইন, সেক্ষেত্রে আমরা অনেক অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে পারবো। কারণ আমাদের মনে রাখতে হবে আমরা যত কাজই করি না কেন আসলে মানুষের জন্যই তো করি, তাই না? তো এখন মানুষ যদি মারা যায় সেক্ষেত্রে এমন একটা ডিজাইন করলাম যেটা হয়তো 100 বছর পরের জন্য ফিজিবল বা 100 বছর পরের জন্য রিজনেবলি প্র্যাকটিকেবল, কারণ 100 বছর পরে আমাদের টেকনোলজি উন্নত হবে অনেক। ওই ডিজাইনটা যদি আমি বর্তমানে করি যেটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমার সেই টেকনোলজি নেই, সেক্ষেত্রে জিনিসটা রিজনেবল প্র্যাকটিকেবল, এই হচ্ছে বিষয়। তো প্রথমে যেটা করতে হবে অ্যাসেস দ্য ডিজাইন। সো উই নিড টু রিভিউ সেফটি এন্ড হেলথ রিস্ক। আমি আলোচনা করবো পরবর্তী স্লাইড কখন কখন আমাদের রিভিউ করা দরকার। তাহলে আমাদেরকে অ্যাসেস করতে হবে যে আমার ডিজাইনটা কি কি রিস্ক ইনক্লুড হয়েছে আমার ডিজাইনের কারণে, এবং আমি চেষ্টা করব যে সেটাকে ইলিমিনেট করা। ইলিমিনেট মানে যেই রিস্ক গুলা অ্যারাইজ হয়েছে তার পিছনে একটা হ্যাজার্ড আছে, সেই হ্যাজার্ডটাকে আমি কিভাবে দূর করব, ইলিমিনেট করব, মুছে দিব আর কি। যদি আমার হ্যাজার্ডটাকে ইলিমিনেট সম্ভব না হয়, স্টেপ আমাকে রিস্ক লেভেলটাকে রিডিউস করতে হবে যাতে রেসিডিউয়াল রিস্ক বা রিমেইনিং রিস্ক বা অবশিষ্ট রিস্ক অ্যাকসেপ্টেবল লিমিটের মধ্যে থাকে। ঠিক আছে, এই হচ্ছে মূল কনসেপ্ট আর কি। তাহলে প্রথমে অ্যাসেস করা, ইলিমিনেট করা এবং রিডিউস করা। আচ্ছা, আমরা রিডিউস কিভাবে করব? একটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ কোনো সলিউশন খুঁজতে হবে যে আমার অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা এটাকে রিডিউস করার জন্য কনস্ট্রাকশন ফেজে। যদি না থাকে আমাকে ডিজাইন চেঞ্জ করতে হবে। আর যদি ডিজাইন চেঞ্জ না করেও আমার অল্টারনেটিভ ওয়েতে আমি রিস্কটাকে রিডিউস করতে পারতে, সেক্ষেত্রে আমাকে একটা ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে যেটার নাম হচ্ছে, আমাকে এখানে ইনফরমেশন গুলো দিতে করতে পারে। পরবর্তীতে কন্ট্রাক্টরকে দিতে হবে, যেটা পাইল সিঙ্গাপুরে আর কি। প্রোভাইডিং দ্য কোঅর্ডিনেটর, কন্ট্রাক্টর এন্ড ইন ইউজার্স। তাহলে আমার যে ডিজাইন আছে তার দায়িত্ব একজন কোঅর্ডিনেটর থাকবে এবং কন্ট্রাক্টর থাকবে, এমনকি যারা নাকি বিল্ডিং এর ইউজার হবে তাদের কাছে ফাইলটা মানে যে হবে আর কি দিতে হবে। যে কিনা সে যখন ডিজাইন করবে ওনারটা খেয়াল রাখতে হবে। নাম্বার 1, কনস্ট্রাকশন ফেজ। অর্থাৎ আমি যে বিল্ডিং এর ডিজাইন করলাম, পদ্মা সেতু যে বাংলাদেশে পদ্মা সেতু যে ডিজাইন করলাম সেটা কনস্ট্রাকশনটা কিভাবে হবে, সেই কনস্ট্রাকশন ইস্যুস গুলো কি হবে, মেথডটা কোন মেথড আমার আগে হবে, তাহলে এই জিনিসগুলো কাজ করবে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিউরিং অপারেশন। যখন আমার ব্রিজটা তৈরি হয়ে গেল বা আমার এই যে বিল্ডিং দেখতেছেন আপনারা, এটা সিঙ্গাপুরের একটা বিখ্যাত বিল্ডিং, ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে আপনাদের কুয়েটের একজন ইঞ্জিনিয়ার, আমার এক সিনিয়র বড় ভাই, উনি কিন্তু এই বিল্ডিং এর ফাউন্ডেশনের কাজ করছেন রাসেল ভাই মশিউর রহমান, আমার 2-3 বছরের সিনিয়র। তো উনি কিন্তু আসলে এই কনস্ট্রাকশন কোম্পানি ফেডারেশনের ছিলেন, একটা বিখ্যাত কোম্পানি সিঙ্গাপুরে। তারপর হচ্ছে এখানে আরেকটা বিল্ডিং দেখছেন, একটা ইউনিভার্সিটির বিল্ডিং আর কি। কনস্ট্রাকশন যেটা হবে, কনস্ট্রাকশন কিভাবে করা হবে এই বিল্ডিংটা, আপনাদের যেহেতু আজকে আমাদের সময় অনেক আপনারা ইউটিউব ভিডিওস আপনারা দেখে নিন, মেগা প্রজেক্ট কনস্ট্রাকশন মেগা প্রজেক্ট অফ সিঙ্গাপুর ক্যাসিনো বিল্ডিং। ওখানে আপনারা অনেক আইডিয়া পাবেন আসলে কিভাবে বিল্ডিংটা তারা তৈরি করেছে। বেশ সুন্দর একটা ডকুমেন্টারি আছে এখানে। অপারেশনের ক্ষেত্রে এই বিল্ডিংটা তো এখন রানিং আছে, এখন আমি কিভাবে ক্লিন করব। যেমন বিল্ডিং এর নিচের জায়গাটা এখানে আমার ক্লিন করা প্রয়োজন বা এখানে আমার রং করা প্রয়োজন, আমি কিভাবে রং করব, আমি এখানে যাব কিভাবে, এই জিনিসটাও কিন্তু একজন ডিজাইনারের ডিজাইন করার সময় সেটা মাথায় রাখতে হবে। যদি এমন হয় যে না ওনার ডিজাইনটা ঠিক রেখে উনি কোনো মেথড আবিষ্কার করতে পারেন অথবা একটা কোনো মেথড বা প্রসিডিউর উনি রিস্ক রেজিস্টারে লিখতে পারেন যে হ্যাঁ এখানেও ক্লিন করা সম্ভব, এবং যাতে এখানে যেতে পারে ওয়ার্কাররা যারা ক্লিনিং করবে তাদের যাওয়ার জন্য সেই হার্নেস করা দরকার, এবং হার্নেস হুক করে যাওয়ার জন্য উনি যদি এখানে হুক দিয়ে দেয়, ঠিক আছে, যেটা সেফটি ফ্যাক্টর হবে 10 দিয়ে উনি যদি সেভাবে ডিজাইন করে, সেক্ষেত্রে দ্যাটস ফাইন, ওনার এই ডিজাইন অনুযায়ী কোনো সমস্যা নেই। হচ্ছে বিহেভিয়ার অপারেট করা হবে, কিভাবে ক্লিন করা হবে, একটা গ্লাস ভেঙে গেছে, একটা রং উঠে গেছে, কিভাবে মেইনটেনেন্সটা করবে, এই প্ল্যানটা দিতে হবে। এই বিল্ডিং এর সেম, বিল্ডিং এখন অপারেশনের সময় এখানে কিভাবে কাজ হয়, যেখানে গাছ লাগানো হয়েছে
ইউজ করা হয়েছে, আমার যে কনস্ট্রাকশন মেটেরিয়াল গুলো ইউজ করা হয়েছে সেখানে কি ধরনের মেটেরিয়াল ইউজ করা হয়েছে, সেই মেটেরিয়ালটাকে আমি রিসাইকেল করতে পারবো কিনা, এনভায়রনমেন্টাল দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে আবার রিউজ করতে পারি। তো এই যে বিষয়গুলো আছে, এই প্ল্যানটাও কিন্তু একজন ডিজাইনার যখন নাকি একটা ফুটবল মাঠ এখনো বিল্ডিং দাঁড়া হয় নাই, কাজই শুরু হয় নাই, ওই সময় একজন ডিজাইনারকে ইমাজিন করে, তার ব্রেন স্টর্মিং করে তাকে কিন্তু এই প্ল্যানগুলো দিতে হবে। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারতেছেন যে একজন ডিজাইনার বা একজন আর্কিটেক্ট বা একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার তাদের আসলে দায়িত্বটা কতটুকু। আমার মনে হয় যে আসলে আমি একটা ভিডিও দেখাবো, ওই ভিডিওটা দেখলে আমার কাছে মনে হয় যে যে ভোট নেওয়া হয়েছে, এই ভোটের যে পিকচারটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে আর কি। ঠিক আছে, স্ট্রংলি এগ্রির পরিমাণ হয়তো 80-90% হয়ে যাবে আমার বিশ্বাস। তো এই হচ্ছে বিষয়। ওকে, এখন এখানে আসেন। একদিন জোহরের নামাজ পড়ার পর আমি যখন যাচ্ছিলাম আমার অফিসে যাচ্ছি, যাওয়ার সময় হঠাৎ দেখি একজন আঙ্কেল, চাইনিজ আঙ্কেল, আপনারা দেখেন এই পাশের ছবিতে, উনি হচ্ছে এয়ার কন্ডিশনের বাইরে যে কম্প্রেসরটা থাকে সেটা উনি মেইনটেনেন্স করতেছেন। এটার উপর আমি প্রথমে চলে গেছি আসলে। যার পরে হঠাৎ চিন্তা হলো একজন প্রফেশনাল আগামীকালকে নিউজ পেপারে আসে যে এই কাজ করতে গিয়ে একজন উপর থেকে পরে মারা গেছে, এবং তখন আমার কাছে কেমন লাগবে, আমার কাছে খুব স্যাড লাগছে, মানে খুব স্যাড ফিল হয়েছে। যদি আমার অফিসে লাঞ্চ টাইম প্রায় শেষ, নামাজ পড়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, তো আমি আবার ব্যাক করলাম, ব্যাক করে গিয়ে আঙ্কেলের সাথে কথা বললাম যে আঙ্কেল, একজন চাইনিজ আঙ্কেল, ওনার বয়স প্রায় 55-60 মতো, যে আঙ্কেল তোমার বাডি সিস্টেম কোথায়, এখানে তো দুইজন থাকার কথা, তুমি একা কাজ করতেছো কেন? বলতে বাডি নাই কেউ, বাডি সিস্টেম আমি একাই কাজ করি। আমি বললাম যে তোমার যেখানে দিয়ে তুমি ধরা এইভাবে আসলে খুবই রিস্কি, এবং কেউ মানে ধরে রাখতেছে না লেদারটা, এবং তুমি যেখানে উঠলা আসলে লেদারের কিন্তু ইউজের কিছু নিয়ম আছে, আমি ওইদিকে যাচ্ছি না। তো সে আনসেফলি লেদারটা ইউজ করে সেখানে উঠছে, এবং বললাম যেখানে তো কোনো রেলিং নাই এবং তুই তো পড়ে যাবে, এবং তোমার সেফটি হার্নেস কোথায়? আপনি দেখেন সে যে প্রতি 3 মাস পর পর, এটা একটা রুটিন জব, 3 মাস পর পর তারা এটা ক্লিন করে কম্প্রেসারটা। এখানে কিন্তু সেফটি হার্নেস লাগানোর মতো কোনো হুক নেই, এবং এখানে কোনো রেলিং নেই। এবং সিঙ্গাপুরে বর্তমানে যে বিল্ডিং গুলো করা হয় ওইখানে এয়ারকন সিস্টেম একটা দেওয়া হয়, 1 মিটার হাইট একটা রেলিং দেওয়া, এবং সেফটি হার্নেস লাগানোর জন্য একটা হুক থাকে, যে সেফটি হুকটা লাগাবে, এটাকে অ্যাঙ্করিং পয়েন্ট বলে। সেটা বর্তমানে যে বিল্ডিং গুলো হচ্ছে সেখানে ডিজাইন ফর সেফটি ম্যান্ডেটরি করার পর থেকে এখন কিন্তু সেই সিস্টেমটা আছে, এটা আগের বিল্ডিং। তো এইটা দেখার পরে আঙ্কেল আমাকে বলল নেভার মাইন্ড লা। তখন আমি চিন্তা করছি যে কারণ আমারও একটা সীমানা আছে, আমি যে একজনকে সতর্ক করব আমার কিন্তু একটা বাউন্ডারি ওয়াল আছে, এই বাউন্ডারি ওয়াল তো আমি ক্রস করে তাকে হেল্প করতে পারি না, তাকে সেও একজন অ্যাডাল্ট। তো তখন আমি যেটা করলাম, আমি ওর ছবি তুললাম, একটা পুলি ক্যামেরা আছে, এর উপরে একটা পুলি ক্যামেরা আছে, আমি ছবি তুললাম, তুলে সিঙ্গাপুরে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটার নাম হচ্ছে স্ন্যাপ সেফ। এটা হচ্ছে সিঙ্গাপুরে মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার গভর্নমেন্টের পক্ষ থেকে একটা অ্যাপস দেওয়া আছে। সেই অ্যাপসটার মাধ্যমে পাবলিক প্লেস অথবা প্রাইভেট প্লেস অথবা কনস্ট্রাকশন সাইডে যদি কেউ কোনো আনসেফ অ্যাক্ট অথবা আনসেফ কন্ডিশন দেখে, সেক্ষেত্রে ছবি তুলে সাবমিট করতে পারে। সাবমিট করলে গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা ইনভেস্টিগেশন করা হয়, এবং তারপরে সেটা ব্যবস্থা নেওয়া হয়। তো এই ছবিটা সাবমিট করার পরে 3 থেকে 4 দিনের মধ্যে আমার কাছে একটা ইমেল আসলো যে তোমার কমপ্লেইনটা আমরা রিসিভ করছি, আমরা এটা দেখতেছি। তার 2 সপ্তাহ পর আমাকে ইমেল দিল যে তোমার যে ছবিটা আছে এটা ফেক ছবি না তো, এবং যদি এই বাড়ির মালিক যদি এবং কন্ট্রাক্টর কোম্পানি যদি চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে তুমি কোর্টে আসতে রাজি কিনা। তারপর আমি মেইলে ব্যাখ্যা দিলাম যে আমার মেইন পারপাস হচ্ছে একটা লাইফ সেভ করা, এবং যদি তারা এগ্রি না হয় সেক্ষেত্রে আমি কোর্টে যেতে রাজি আছি, এবং কোর্টে যাওয়ার মেইন পারপাস আসলে ব্লেম গেমিং না, তাদেরকে ব্লেম করা না, যাতে ফিউচারে এই ধরনের ঘটনা না হয়, এই জন্য আসলে আমি ছবিটা তুলে সাবমিট করা হয়েছে। তো পরবর্তীতে কেসটা ক্লোজ হয়ে গেছে, কোর্টে যাওয়া লাগে না, ওরা এগ্রি হয়েছে, এবং এমওএম কি ধরনের অ্যাকশন নিছে তারা সেটা আপডেট দেওয়ার পর আমি আমার অ্যাপস থেকে দেখতে পেরেছি যে আসলে তারা কি ধরনের অ্যাকশন নিছে, এই আর কি বিষয়। তাহলে এটা খুবই ডেঞ্জারাস। তাহলে এখানে দেখেন ডিজাইন, যদি একজন ডিজাইনার এখানে ডিজাইনটা ঠিক মতো করে, এখানে একটা রেলিং দিয়ে দেয়, এই জায়গায় রেলিংটা দিয়ে দেয় পার্মানেন্টলি, এবং রুলস রেগুলেশন যে কত মিটার হাইট দিতে হবে, তারপরে মিড রেল থেকে টপ রেলের কতটুকু গ্যাপস থাকতে হবে, এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে লর মধ্যে। তো সেভাবে যদি করা হয় দেখেন তাহলে কিন্তু ইজিলি এই কাজটা করতে পারতেছে। এবং আমি জানি না আপনারা জানেন কিনা, সারা পৃথিবীতে, সিঙ্গাপুরে, সারা পৃথিবীতে এবং বাংলাদেশে নাম্বার 1 কজ অফ ফ্যাটাল অ্যাক্সিডেন্ট ইজ ফল ফ্রম হাইট।
উপর থেকে পড়াটা কিন্তু আসলে ফ্যাটাল অ্যাক্সিডেন্টের নাম্বার 1 কজ। তাহলে এটা হচ্ছে একটা পিকচার। আর একটা পিকচার দেখেন, এটা আমার নিজের একটা ভিডিও তৈরি করা, ভিডিও তোলা, এবং সেটা আমি মিনিস্টার ম্যান পরে সাবমিট করেছি এই ভিডিওটা। সেটা হচ্ছে সম্ভবত বাংলাদেশি ওয়ার্কার, সে প্রায় 6 তলা, বিল্ডিংটা অনেক হাই রাইজ বিল্ডিং, তার 6th ফ্লোরে। এটা একটা গ্রিন বিল্ডিং। গ্রিন বিল্ডিং মানে বারান্দার মধ্যে এখানে গাছপালা লাগানোর সিস্টেম আছে। তো এই গাছটা যে ডিজাইন করেছেন উনি, আমি জানি না, হয়তো খেয়াল করেন নাই, যেটা গ্রিন বিল্ডিং ঠিক আছে, কিন্তু যারা নাকি গার্ডেন কাজ করে, যারা যখন গাছের পাতা টাতা কাটার জন্য বা গার্ডেনিং এ ফার্টিলাইজার দেওয়া দরকার, ওই সময় তারা যখন কাজ করবে তাদের সেফটিটা নিয়ে হয়তো চিন্তা করেন নাই, যার জন্য এখানে সে সেফটি হার্নেস পরে নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমি ঠিক জানি না যে আসলে এখানে সেফটি হার্নেস লাগানোর মতো কোনো অ্যাঙ্করিং পয়েন্ট দেওয়া আছে কিনা, বা সেফটির যে ইস্যুগুলো আছে সেটা এখানে অ্যাড্রেস করা হয়েছে কিনা। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়টা। এটা আমি সাবমিট করা হয়েছে এবং পরবর্তীতে ইনভেস্টিগেশন করা হয়েছে। ওকে, তাহলে এখন চলে আসেন আমরা আসি, তাহলে আমরা যে একটা ডিজাইন করব, এই ডিজাইন কিছু পয়েন্ট থাকা দরকার। আসলে আমরা যখন একটা প্রজেক্ট করি বা ডিজাইন করি, আমাদের কিছু চেক পয়েন্ট থাকা দরকার, এবং এই চেক পয়েন্ট গুলো স্ট্রিক্টলি মেনটেন করা দরকার। যেমন নাকি আমাদের ভিসি স্যার উনি মূল্যবান কথা বলছেন যে অনেক সময় দেখা গেছে একটা বিল্ডিং, সে বিল্ডিং এর ডিজাইন ঠিক নাই, সয়েল টেস্ট ঠিক মতো করা হয় নাই। এখন যাদের উপর দায়িত্বের কাজ করা, চেক পয়েন্ট যে পুলিশরা দাঁড়ায় আছে, পুলিশম্যান, তারা চোর ধরতেছে না। ঠিক আছে, পুলিশ দায়িত্বে যারা আছে তারা জানেও না যে নিজের দায়িত্বটা কতটুকু গুরুত্বপূর্ণ। কেন জানে না? কারণ প্রপার ট্রেনিং নাই। ঠিক আছে, তো যার জন্য এই চেক পয়েন্ট দিয়ে যখন মানুষ সহজে পার পেয়ে জানে, তখন কিন্তু মানুষ চিন্তা করে আরে মরলে তো আরেকজনের সন্তান মরবে, ছেলে মানুষ, আমি কাজটা করি। এই জন্য চেক পয়েন্ট অবশ্যই হচ্ছে, মানে একটা স্ক্রু টাইট দেওয়ার জায়গাটা হচ্ছে আসলে চেক পয়েন্ট। এই জন্য চেক পয়েন্টের দায়িত্বে যারা আছেন অবশ্যই সঠিকভাবে সঠিক জায়গায় কখন স্ক্রু টাইট দিতে হবে, কখন স্ক্রু লুজ দিতে হবে, এই যে স্কিল থাকা দরকার। ঠিক আছে, এবং সেফটিতে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যেহেতু এটা মানুষের লাইফের সাথে জড়িত। এই হচ্ছে বিষয়। তাহলে এখানে দেখেন, প্রথমে আমাদের একটা সাইট রিস্ক রেজিস্টার থাকা লাগবে। এখানে ক্লায়েন্ট বলতে এখানে বোঝানো হয়েছে ইনভেস্টর, যে নাকি প্রজেক্টের টাকাটা দিবে, যে নাকি ওনার। ঠিক আছে, প্রজেক্টের সেই ইনভেস্টর, যে সে প্রথমে একটা রিস্ক রেজিস্টার তৈরি করবে, করার পরে সে কি করবে, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মকে দায়িত্ব দিবে ডিজাইন করার জন্য। তাহলে ডিজাইনার এখানে কাজ করবে, তাদের অনেক ধরনের কাজ আছে, শুধু সেফটির কাজ না, অনেক ধরনের কাজ আছে। তার মধ্যে সেফটির যে রিভিউ চেক পয়েন্ট, সেটা আমি এখানে আলোচনা করা হইতেছে। তাহলে তারা কি করবে, কনসেপ্ট ডিজাইন করবে। তারা একটা কনসেপ্ট দ্বারা করাবে যে আমি একটা বিল্ডিং বানাতে চাই যেটা দেখতে শাপলা ফুলের মতো হবে, যেহেতু আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার শাপলা ফুল, এবং এই বিল্ডিংটা হবে পানির উপরে, দেখতে শাপলা ফুলের মতো, ভিতরে বিভিন্ন অফিস আদালত থাকবে বা কোনো একটা মিনিস্ট্রি অফ ম্যান পাওয়ার বা মিনিস্ট্রি থাকবে, এক্সাম্পল। তাহলে কনসেপ্ট ডিজাইন তারা করলো, করার পরে যখন প্রাথমিক একটা ডিজাইন তারা করাইলো, সেটার কনসেপ্ট ডিজাইন রিভিউ হবে এই জায়গাটা। এটাকে বলা গাইড 1। ওখানে কি গাইড 1 মানে হচ্ছে যে কারা রিভিউ করবে, আমার একটা গ্রুপ থাকা লাগবে। তাহলে জি মানে হচ্ছে গ্রুপ। তাহলে আমার এখানে একটা গ্রুপ থাকা লাগবে, যে গ্রুপের মধ্যে আমার এনভায়রনমেন্ট হেলথ সেফটি প্রফেশনালরা থাকবে, যেখানে আমার আর্কিটেক্টরা থাকবে, যেখানে আমার প্রফেশনাল ইঞ্জিনিয়াররা থাকবে, যেখানে প্রজেক্ট ম্যানেজার থাকবে। কারণ একজন প্রজেক্ট ম্যানেজার যখন বা সিভিল ইঞ্জিনিয়াররা থাকবে, যেহেতু সিভিল ইঞ্জিনিয়াররা ফিল্ডে কাজ করে, প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাধারণত সিভিল ইঞ্জিনিয়াররাই হয়। তো দেখা গেছে যে তারা জানে যে আসলে কি ধরনের সমস্যা তারা ফেস করে, যেটা হয়তো একজন ডিজাইনার জানে না আর কি। তো এই তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে হবে। করার পরে তারা কনসেপ্টটা বুঝবে, অ্যানালাইজ করবে, আন্ডারস্ট্যান্ড করবে যে একটা কনসেপ্ট, এটা কনস্ট্রাকশন মেথডটা তাহলে কি হবে, সেই মেথডটা ঠিক আছে কিনা তারা আন্ডারস্ট্যান্ড করবে ব্রেইনস্টর্মিং এর মাধ্যমে। আইডেন্টিফাই করবে কি ধরনের হ্যাজার্ড আছে, এবং এই হ্যাজার্ডটা আমরা কনস্ট্রাকশন ফেজে সলভ করতে পারবো কিনা। যদি কনস্ট্রাকশন ফেজে সহজে সলভ করা না যায়, সেক্ষেত্রে আমাদের ডিজাইন চেঞ্জ করা লাগবে কিনা। অর্থাৎ আমার যে চেক পয়েন্ট গুলো আছে, আমি কোন স্ক্রু টাইপ দিব, আমি কি ডিজাইনের স্ক্রু টাইপ দিব, নাকি আমি কনস্ট্রাকশন ফেজে আমাদের যে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের স্ক্রু টাইপ দিলে আমি বিল্ডিংটা করতে পারবো সেফলি। এই জিনিসগুলো নিয়ে তারা অ্যানালাইসিস করবে, এখানে আইডেন্টিফাই করবে। যদি আইডেন্টিফাই করার পরে দেখে যে না, আমার আসলে ডিজাইন চেঞ্জ করা লাগবে বা ডিজাইনের একটু এদিক সেদিক করা লাগবে, সেক্ষেত্রে ডিজাইন চেঞ্জ করবে তারা, এবং ইন্টার করবে। ইন্টার মানে হচ্ছে এই যে ডিজাইন চেঞ্জ হইলো, এই কি কি ডিজাইন চেঞ্জ হইলো বা কি কি কনসার্ন নিয়ে তারা এখানে আলোচনা করা হয়েছে, সেই কনসার্ন গুলা ওনারা রিস্ক রেজিস্টারে লিখবে। আপনারা দেখেন এখানে একটা শব্দ, সেফটি অ্যান্ড হেলথ রিস্ক রেজিস্টার। এই সেফটি অ্যান্ড হেলথ রিস্ক রেজিস্টার মানে হচ্ছে একটা ফাইল, যার ভিতরে বিভিন্ন ডকুমেন্ট থাকবে সেফটি অ্যান্ড হেলথ নিয়ে। এবং এই যে সেফটি ফাইল
শেষ হওয়ার 60-70 বছর যারা বিল্ডিংটি হবে তারা মেন আমার ভেঙে সেটাকে ছাদের মাঝখানে জমা করা যাবে না বিল্ডিং মেটেরিয়াল, আমাকে অবশ্যই হাউসকিপিং করতে হবে কিছুক্ষণ পর পর। তো র্যাঙ্কস ভবনে যেটা হয়েছে তারা বিল্ডিং এর মাঝখানে সব জমাইছে, এই মানে সুরকি ইট যেগুলো ছিল ভেঙে ভেঙে পুরা ছাদ কলাপ করছে উপর থেকে নিচ পর্যন্ত। তার মানে কি যে কোম্পানিটা কাজ পাইছে সে আসলে তার ইঞ্জিনিয়ারিং নলেজই নাই, যার জন্য অনেকগুলো মানুষ মারা গেছে, ওয়ার্কার মারা গেছে। আমি জানি না এটা পানিশমেন্ট কি হয়েছে আর কি। এই জন্য এই টেন্ডারের আগে এই যে রিভিউটার পরে টেন্ডার স্টেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে একজন রাইট কন্ট্রাক্টরকে সিলেকশন করা হয় যাদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং নলেজ থাকা লাগবে। যখন তারা ফিট এই প্রজেক্টের জন্য ফিট 20টা কন্ট্রাক্টর, তাদের মধ্য থেকে তখন দেখে যে কে আসলে কম খরচে প্রজেক্টটা কমপ্লিট করতে পারবে এবং সে যে কম খরচে সবচেয়ে কম খরচে সে যে প্রজেক্টটা কমপ্লিট করবে সে খরচটা কমাইবে কিভাবে, তার প্রসিডিউরটা কি, মেথডটা কি, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করে তারপরে সঠিক ব্যক্তিকে কন্ট্রাক্টরের কাজ দেওয়া হবে। দেওয়ার পরে যখন কন্ট্রাক্টরের কাজ শুরু হবে কনস্ট্রাকশন স্টেজ, তার আগে এই যে কন্ট্রাক্টর কাজটা পাইলো তার প্ল্যানিং নিয়ে আবার গাইড 3 হবে এখানে, যে ডিজাইনারদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং এর সাথে তাদের যে সেফটি অফিসার আছে, সেফটি ম্যানেজার আছে, তাদের যে সেফটি ডিপার্টমেন্ট আছে তাদের প্ল্যান প্রসিডিউর ম্যানেজমেন্ট সিস্টেমটা কি সেটা অ্যালাইন করছে কিনা ডিজাইনারের কনসেপ্টের সাথে, তার প্ল্যানিং এর সাথে, এবং সেটা প্রসিড করা যায় কিনা। এখানে আরো কিছু রিভিউ হবে, তারপরে প্রজেক্টটা শুরু হবে এবং শেষ পর্যন্ত থাকবে এই কোঅর্ডিনেটর। এইটা হচ্ছে আমাদের আসলে মূল কনসেপ্ট। তাহলে আমি এতক্ষণ যা আলোচনা করা হইলো আমার লেকচারের যে মূল বিষয়টা সেটা কিন্তু আলোচনা শেষ। এখন আমি যেটা আলোচনা করব জাস্ট নলেজ ইমপ্রুভের জন্য কিছু এরিয়া ডিসকাশন করা হবে। ওকে, আসেন এখন আসেন ডিউরিং কনস্ট্রাকশন প্রজেক্ট। আমরা আসলে আজকে ফোকাস করব বেশি কনস্ট্রাকশন স্টেজে আমাদের সেফটির ক্ষেত্রে। তো প্রথমে হচ্ছে যে ডিজাইনার যে তাকে এই জায়গাটা দেওয়া হয়েছে যেটা হচ্ছে একটা এরিয়া তোমার জায়গা, এখানে আমরা এই 5টা কন্ডোমিনিয়াম বিল্ডিং বানাবো যেটার ভিতরে সুইমিং পুল থাকবে এক্সাম্পল, ঠিক আছে, এবং এখানে একটা গার্ড হাউস থাকবে সব সহ। এখানে একটা তাকে কিছু ইনফরমেশন দিছে ক্লায়েন্ট বা ওনার, এবং সেই ওনার বলছে যে ঠিক আছে আমাকে ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে বা ইঞ্জিনিয়ারিং টিম আছে তাদেরকে বলছে এটা ডিজাইন করো, ডিজাইন করে আমাকে তুমি কস্টিংটা জানাও যেহেতু সে ইনভেস্টর। এখন এই যে ডিজাইন স্টেজে এন্ট্রি এন্ড এক্সিট টু দ্য সাইট, আমি যে সাইডে ঢুকবো এবং বের হব কনস্ট্রাকশন ফেজে, সেক্ষেত্রে কোন জায়গাটা হবে। আপনি দেখেন এখানে যে ইয়েলো দাগটা দেখতেছেন এটা হচ্ছে সিঙ্গাপুরের হাইওয়ে রোড। হাইওয়ে রোড মানে এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নাই, অর্থাৎ এখানে গাড়ি চলে মানে চলতেছেই তো চলতেছেই তো চলতেছে, তাকে থামার দরকার নাই, কোনো সিগন্যাল লাইট নাই এখানে। আর এখানে যে অন্যান্য রুটগুলো আছে এই রুটগুলোতে কিন্তু সিগন্যাল লাইট আছে, অর্থাৎ সে হয়তো 2-3 মিনিট ড্রাইভ করার পরে একটা রেড কালার পড়লো, তাকে ওয়েট করা লাগবে, ওখানে হয়তো পেডিস্ট্রিয়ানরা ক্রসিং করলো রাস্তাটা, এই আর কি বিষয়। তো যখন আমি এখানে ডিজাইন করব, সিঙ্গাপুরের ল আছে যে যে হাইওয়ে রুটের পাশে এখানে কিন্তু আসলে আমাদের কোনো প্রজেক্ট চলাকালীন কোনো গেট দেওয়া যাবে না। কি জন্য? কারণ হচ্ছে যে যখন আমি কাস্টিং করব, আমি যখন ঢালাইয়ের কাজ করব তখন আমার 50-100টা ট্রাক আসবে, এখানে কনক্রিট ট্রাক আসবে, যখন আসবে তাহলে আমার এখানে ট্রাফিক জ্যাম হবে। তাহলে দেখেন আপনি একজন ডিজাইনারের কিন্তু কত কিছু চিন্তা করা লাগে, একজন ডিজাইনারের ওনাকে চিন্তা করতে হবে যে আমি তাহলে কোন রাস্তাটা ইউজ করে আমার কনস্ট্রাকশন সাইডে আমার যে সকালবেলা যে 1000 ওয়ার্কার আসবে তাদের লরিটা ঢুকবে কোন দিক দিয়ে, আমার যে কনস্ট্রাকশনের সময় আমার যে সময় কনক্রিট ট্রাকগুলো আসবে সেই ট্রাকগুলো তাহলে কোন দিক দিয়ে প্রবেশ করবে, এই যে প্ল্যানটা এই প্ল্যানটা তাকে ঠিক মতো করতে হবে, ঠিক আছে। এবং প্রজেক্টটা যখন শেষ হয়ে যাবে, যখন অপারেশনে যাবে তখন এই বিল্ডিং এ যারা থাকবে আর কি রেসিডেন্টসরা তারা কোন দিক দিয়ে বের হবে। দেখেন এখানে বাস স্টপ আছে, তাহলে অবশ্যই আমার গেটটা দিক দিয়ে হইতে হবে যাতে তারা বিল্ডিং থেকে বের হয়ে গেট দিয়ে বের হয়ে সহজে বাস স্টপে আসতে পারে। তাহলে এটা হচ্ছে আমার অপারেশনের সময়, কিন্তু কনস্ট্রাকশন সাইডের সময় কিন্তু আমি এখানে কনস্ট্রাকশন গেট দিতে পারবো না, কারণ তাহলে এদিকে আমার লাইন ধরে যাবে, আমার এখানে বাস স্টপে বাস দাঁড়াইতে পারবে না এবং ট্রাফিক জ্যাম লেগে যাবে।
সেক্ষেত্রে আমাকে অবশ্যই এমন একটা রুট খুঁজতে হবে যে রোডের ক্যাপাসিটি বেশি কিন্তু ট্রাফিক চলাচল কম। এক্সাম্পল, মনে করেন এই রুটটা দিয়ে হয়তো ঘন্টায় 500টা প্রাইভেট কার যাওয়ার ক্যাপাসিটি আছে। তো আমরা এখানে ডাটা নিলাম, স্ট্যাটিস্টিক্যাল ডাটা নিয়ে জানা গেল যে এখান দিয়ে ঘন্টায় 200টা ভেহিকেল যাচ্ছে। তার মানে রাস্তার যে ক্যাপাসিটি তার চেয়ে ডিমান্ড কম, ঠিক আছে। এবং আমাকে ডাটা নিতে হবে যে এখানে পিক আওয়ারে কি পরিমাণ গাড়ি চলাচল করে। পিক আওয়ার বলতে সিঙ্গাপুরে সকাল 7:30 থেকে 8:30 9:30 2 ঘন্টা, আর বিকাল 5টা থেকে 8টা, এই 5 ঘন্টা হচ্ছে পিক আওয়ার। তাহলে আমাকে পিক আওয়ারের ডাটাও নিতে হবে। কেন? কারণ এখানে যে প্রজেক্ট ম্যানেজার থাকবে সে যখন কাস্টিং করার প্ল্যান করবে তাকে অবশ্যই পিক আওয়ারে কাস্টিং করার প্ল্যান করা যাবে না। কারণ পিক আওয়ারে সে যখন কাস্টিং এর প্ল্যান করবে তখন প্রচুর ভেহিকেল আসবে, সেক্ষেত্রে ট্রাফিক জ্যাম হবে। তো সেক্ষেত্রে তাকে সাধারণত নাইট শিফটে তাকে কাস্টিং এর জন্য চুজ করতে হয়। তাহলে এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় কনসিডার করেই তাকে কিন্তু এন্ট্রি এবং এক্সিটের গেটটা কোথায় হবে, কোন দিক দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বের হবে গাড়িগুলা, সেটা প্ল্যান করতে হবে। এখন আসেন ডেমোলিশন, প্রিপেয়ার দ্য সাইট। আমি যখন কনস্ট্রাকশন ফেজে যাব আমাকে কি করতে হবে? আগে সাইটটা ক্লিয়ার করতে হবে। এখন ওইখানে যদি বিভিন্ন ইয়ে থাকে, কি বলে, আচ্ছা এক মিনিট, ওকে, এখানে যদি বিভিন্ন স্ট্রাকচার আগে থেকেই থাকে, পুরাতন স্ট্রাকচার, সেক্ষেত্রে আমাকে সেই স্ট্রাকচারটা ভাঙতে হবে। তাহলে আমি যে স্ট্রাকচারটা ভাঙবো, ভাঙার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার কি কি সেফটি ইস্যুগুলো হইতে পারে, ঠিক আছে। যেমন আমি যেটা বললাম আপনাদেরকে যে র্যাঙ্কস ভবন, তো র্যাঙ্কস ভবনে আমার মনে হয় না কোনো প্ল্যান ছিল আর কি ওদের। জাস্ট কোন একটা কন্ট্রাক্টর হয়তো, আমি ওপেনলি বলতেছি যেহেতু লাইফের সাথে জড়িত, হয়তো কোন একটা কন্ট্রাক্টর সে পলিটিক্যাল ব্যাকআপ আছে তার, পলিটিক্যালি সে হয়তো কাজটা পেয়ে গেছে যে বিল্ডিংটা ভাঙতে হবে, র্যাঙ্কস বিল্ডিং, এখানে একটা রাস্তা হবে, এটা সরকারি জায়গায় বিল্ডিংটা করা হয়েছে, বাস পলিটিক্যালি পেয়ে গেছে, ইঞ্জিনিয়ারিং কোনো নলেজ নাই, ঠিক আছে, এবং সে ভাঙা শুরু করছে আর কি, ঠিক আছে। এবং বেশ ফানি ফানি অনেক অ্যাক্সিডেন্ট আছে, যেমন সিঙ্গাপুরে এই ধরনের ফানি অ্যাক্সিডেন্ট হয়েছে যে সুপারভাইজার চলে গেছে লাঞ্চ ব্রেকে, ওয়ার্কারে বলছে এই বাউন্ডারি ওয়ালটা ভাঙো, সে করছে কি ওয়ালের নিচ থেকে ভাঙা শুরু করছে, এবং যখন নিচ থেকে ভাঙা শুরু করছে ওয়াল ভাঙিয়ে পরে ওই ওয়ার্কার মারা গেছে। এটা কিন্তু সিঙ্গাপুরের মানে রিয়েল অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো এই আর কি বিষয়, তো এই জন্য সুপারভিশন থাকতে হবে এবং প্রপার প্ল্যানিং থাকা লাগবে। ওকে, আমি আপনাদেরকে এই পর্যায়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আপনারা চ্যাট বক্সে লিখেন যে আসলে একটা বিল্ডিং যদি আমি ডেমোলিশন করি বা সাইটটা ক্লিয়ার করা দরকার আগে, কনস্ট্রাকশন করার আগে, তো সেক্ষেত্রে আমার কি কি হ্যাজার্ড থাকতে পারে। জি, দুই একটা লিখেন তো। আপনারা শুনতেছেন না ঘুমিয়ে গেছেন? জি লিখেন, যদি আমি ডেমোলিশন করি এখানে সেক্ষেত্রে আমার কি কি হ্যাজার্ড আছে এখানে। আপনারা চ্যাট বক্সে দুই একটা হ্যাজার্ড লিখেন। এক্সাম্পল আমি লিখতেছি, যেমন ডাস্ট। ওকে গুড, আমি শুরু করলাম। জি লিখেন আপনারা। নয়েজ, এক্সিলেন্ট, ওকে নয়েজ। আর কি কি হ্যাজার্ড থাকতে পারে? নয়েজ, ডাস্ট, sound, yes, sound, noise, yes, correct. Any other? Okay, falling objects, okay, flying objects, আর কিছু? কাটিং ইলেকট্রিক্যাল ওয়্যার, yes, correct. তাহলে আমাদের মেইন সুইচ অফ করতে হবে, ঠিক আছে। যদি লাইভ ইলেকট্রিক্যাল কেবল আমরা কাটি তাহলে খবর আছে। ওকে গুড, ফাইন। এনি আদার? এনি আদার হ্যাজার্ড? ওকে, তো আমি বেশি সময় নষ্ট করতেছি না। তো সেক্ষেত্রে ডেমোলিশন বা সাইট ক্লিয়ারেন্স করার জন্য আমাদের যেটা করতে হবে সেটাকে বলা হয় যে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট, ঠিক আছে। আমাদেরকে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এবং রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে করতে হবে এর কিছু টুলস আছে, তো আমি ওইদিকে যাচ্ছি না। তো ধন্যবাদ যারা অংশগ্রহণ করছেন আর কি। তো আমি ভবিষ্যতে আর এই ধরনের প্রশ্ন করবো, আপনারা অংশগ্রহণ করবেন। ওকে গুড। তাহলে আসেন লেআউট প্ল্যান। আমি যখন এখানে লেআউট প্ল্যান করব, আমার গেট ঠিক হয়ে গেছে যে এটা হবে আমাদের এন্ট্রান্স, এটা হবে এক্সিট, এক্সাম্পল সব ঠিক হয়ে গেছে। এখন আমি লেআউট প্ল্যান করব। লেআউট প্ল্যান করার ক্ষেত্রে আমাকে গার্ড হাউস থাকতে হবে। গার্ড হাউসটা তাহলে কোথায় হবে? এন্ট্রান্সের কাছে এবং এক্সিটের কাছে থাকবে। ওয়ার্কার হাউস, যদি এমন হয় যে আমার এখানে 1000 ওয়ার্কার আছে, এই ওয়ার্কাররা এখানে থাকবে, সেক্ষেত্রে ওয়ার্কার হাউসটা কোথায় হবে? আমি যখন ওয়ার্কার হাউসটা দিব সেক্ষেত্রে আমার এখানে তো ক্রেনও থাকবে লিফটিং এর জন্য। তো লিফটিং এর জন্য যে ক্রেন মুভমেন্টটা হবে, সেই ক্রেন মুভমেন্টটা যদি কোনো কারণে কলাপস করে ক্রেন, সেটা আমার ওয়ার্কার হাউসের উপর গিয়ে পড়বে কিনা বা পড়ার সম্ভাবনা আছে কিনা, সেক্ষেত্রে লাইন অফ ফায়ার গুলো কি কি আছে সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। এবং লাইন অফ ফায়ারের উপরে যারা থাকবে তারাই কিন্তু হাই রিস্কের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আমরা কনসিডার করতে, আমার অফিস ফেসিলিটি কোথায় হবে, ইমার্জেন্সি এক্সিটটা কোথায় হবে, ঠিক আছে। ট্রাফিক কন্ট্রোল, আমার এখানে যে গাড়ি ঢুকবে, ঢুকার পরে সেই ট্রাফিকটা আমি কিভাবে কন্ট্রোল করব,
এই গাড়িটা যখন এক্সিট করবে, এক্সিট হওয়ার আগে ওয়াশিং বে থাকা লাগবে, যাতে ধুলাবালি ডাস্ট যেগুলো গাড়ির চাকায় লেগে আছে এটা দিয়ে যেন পরিবেশ দূষণ না হয়, রাস্তাঘাট যাতে ধুলাবালি না হয়। ঠিক আছে? তো সিঙ্গাপুরে কিন্তু জিনিসটা বেশ সিরিয়াস আর কি। আপনারা জানেন যে সিঙ্গাপুর খুবই নিট এন্ড ক্লিন সিটি। কি জন্য হয়েছে? কারণ এই ধরনের কন্ট্রোলের কারণে আসলে তারা নিট এন্ড ক্লিন হয়েছে, যার জন্য তাদের যে মেডিকেল কস্ট আছে প্রতিটা ফ্যামিলির সেটা কিন্তু অনেক কম। ঠিক আছে? বাংলাদেশে কিন্তু আসলে মেডিকেল কস্ট অনেক বেশি, প্রতিটা ফ্যামিলিতেই মেডিকেল কস্ট বা ওষুধ খাইতে হয় প্রচুর পরিমাণে। তো এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশনের কারণে। তাহলে সেক্ষেত্রে আমার ট্রাফিক কন্ট্রোলটা কিভাবে হবে, পার্কিংটা কিভাবে, পেডিস্ট্রিয়ান যখন এখানে আমার গাড়ি আসবে, বিভিন্ন প্রজেক্ট ম্যানেজারের প্রাইভেট কার আছে, তারপর হচ্ছে ওয়ার্কারদের লরি আছে, তারপর হচ্ছে যে আমাদের কনক্রিটের জন্য আছে, কন্ট্রাক্টররা বিভিন্ন মাল ডেলিভারি দেওয়ার জন্য গাড়ি আসবে। সেই গাড়িগুলো যখন আসবে, দেখা গেছে যে ওয়ার্কারদের সাথে ওয়ার্কাররা রাস্তা পার হচ্ছে, ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই জন্য আমাকে পেডিস্ট্রিয়ান যারা ওয়ার্কাররা হাঁটবে, যে হাঁটার রাস্তা আমার ঠিক থাকা রাখবে। ট্রিটমেন্ট প্ল্যান কোথায় হবে? আমি একটা প্রজেক্টে কাজ করা হয়েছিল বাংলাদেশে, নাম বলবো না। ওইখানে আমাদের প্রজেক্টের একজন আঙ্কেল, ওনার কিন্তু ক্যান্সার হয়েছিল, লাং ক্যান্সার, এবং এই ক্যান্সার হওয়ার কারণ ছিল বেনজিন। ওকে, বেনজিন কন্টামিনেশন, উনি তার দ্বারা আক্রান্ত হয়েছে। এবং মজার বিষয় হচ্ছে যে লেআউট প্ল্যানটা ভুল ছিল। কেন? কারণ ওই যে আঙ্কেল, উনি কার্পেন্টারের কাজ করতো, এবং ওই প্রজেক্টের কার্পেন্টারের যে জায়গাটা ছিল, ওনার অফিসটা ছিল যেখানে উনি কাজ করে, সেটা ছিল ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশে। যার জন্য যেই ট্রিটমেন্ট প্ল্যান্টে আমাদেরকে রেসপিরেটর পরে ফুল প্রোটেকশন নিয়ে যাওয়া লাগতো, সেখানে ওই ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশে উনি কাজ করতো উইদাউট এনি প্রোটেক্টর, যেহেতু এটা ওনার অফিস। ঠিক আছে? কাজের অফিস, কার্পেন্টারের কাজ করতো, এবং উনি কিন্তু 10 বছর কাজ করার পরে লাং ক্যান্সার হয়েছে। তো এই জন্য এই জিনিসগুলো আমার খেয়াল রাখতে হবে। আমার ট্রিটমেন্ট প্ল্যান গুলো কোথায় হবে, ভেহিকেল ওয়াশিং বে কোথায় হবে, কেমিক্যাল স্টোরেজ। আমি জানি না এই প্রজেক্টটা কি ধরনের প্রজেক্ট। যদি কোনো কনস্ট্রাকশন প্রজেক্ট হয়, ওকে। যদি এমন হয় যেটা কোনো একটা অয়েল এন্ড গ্যাস ইন্ডাস্ট্রি কনস্ট্রাকশন প্রজেক্ট, অর্থাৎ কনস্ট্রাকশন করা হবে অয়েল এন্ড গ্যাস ফ্যাক্টরি, এবং আমি জানি না যে এখানে কি ধরনের কেমিক্যাল ইউজ করা হবে। যদি এমন হয় যে হ্যাঁ, আমার এই কনস্ট্রাকশন প্রজেক্টের জন্য 1000 লিটার কোন একটা ফ্লেমেবল কেমিক্যাল আমাকে এখানে স্টোর করা লাগবে, হইতে পারে ডিজেল, হইতে পারে পেট্রোল, এক্সাম্পল হইতে পারে অ্যাসিটিলিন সিলিন্ডার হইতে পারে। তো সেক্ষেত্রে আমি যে স্টোরেজটা করবো, কোথায় করবো? কারণ এখানে কিছু হিসাব আছে। ঠিক আছে? এমন যদি হয় যে আমি এখানে কেমিক্যাল স্টোরটা রাখি, এবং আমাকে সেক্ষেত্রে ক্যালকুলেশন করতে হবে যে যদি কোনো কারণে এক্সপ্লোশন হয়, সেক্ষেত্রে এক্সপ্লোশনের কিছু হিসাব আছে। যেমন আপনার যদি 37.5 কিলোওয়াট পার স্কয়ার মিটার এনার্জি রিলিজ হবে যতটুকু দূরে, এর মধ্যে যারা থাকবে তারা মারা যাবে। ঠিক আছে? যারা নাকি 37.5 কিলোওয়াট পার স্কয়ার মিটারের দূরে থাকবে তারা ইনজুর্ড হবে, কিন্তু মারা যাবে না। সেক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে যে যদি আমি এখানে স্টোর করি, কি পরিমাণ আমি স্টোর করতেছি কেমিক্যাল, এবং কোনো কারণে এক্সপ্লোড হইলে 37.5 যেই পার স্কয়ার মিটারে যেই এনার্জি রিলিজ হবে, সেই এনার্জি রিলিজটা কত দূরে গিয়ে 37.5 হবে, এবং সেই দূরের ভিতরে যদি এই রাস্তাটা পড়ে যায়, সেক্ষেত্রে আমার এখানে করা যাবে না। আমাকে এমন জায়গায় করতে হবে যে কোনো কারণে অ্যাক্সিডেন্টালি আমি সবকিছু সেফটি ইমপ্লিমেন্ট করবো। তারপরও যদি অ্যাক্সিডেন্ট হয়, ধরলাম যে প্রবাবিলিটি 2% এক্সপ্লোশন হয়, সেই 2%-এর কারণও যদি হয়, সেক্ষেত্রে কত দূর মিটার পর্যন্ত আমার সেন্সিটিভ এরিয়াগুলো আছে যারা মারা পর্যন্ত যাইতে পারে, সেই হিসাব করতে হবে। যদি এমন হয় যে না, আসলে এক্সপ্লোশন হইলে কেউ না কেউ মারা যাবে, আমি যেখানেই দেই না কেন সব জায়গায় মানুষের চলাচল আছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রোটেক্টিভ ওয়াল, ঠিক আছে, প্রোটেক্টিভ ওয়াল দিয়ে ব্যারিকেড দিতে হবে, যাতে এক্সপ্লোশন হলে ওই ওয়ালটা সেটাকে প্রতিরোধ করবে, সেই প্রেসারটা আর কি। তো এই ধরনের সবকিছু মেনটেন করে কিন্তু আমাকে আসলে লেআউট প্ল্যানটা করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমার সেফটি। আমি কিন্তু সেফটি পয়েন্ট অফ ভিউ থেকে একজন ডিজাইনার কি কি চিন্তা করবে সেই জিনিসগুলো আলোচনা করা হচ্ছে এখানে। ঠিক আছে? এখনো কিন্তু আসলে কনস্ট্রাকশন শুরু হয় নাই, আমি ডিজাইন স্টেজের কথা বলতেছি। ডিজাইনের সময় আমাকে এই জিনিসগুলো চিন্তা করতে হবে। আমার ক্যান্টিনটা কোথায় হবে, ওয়ার্কাররা খাবে কোথায়, রেস্ট এরিয়া কোথায় হবে। আপনারা জানেন, যারা সিঙ্গাপুরে কাজ করছেন, আপনারা জানেন যে সিঙ্গাপুরে কিন্তু লাঞ্চ ব্রেক 1 ঘন্টা থাকে। এই 1 ঘন্টার মধ্যে 30 মিনিট ওয়ার্কারদেরকে ঘুমাইতে বলে। কি জন্য? 30 মিনিট খাওয়া দাওয়া করবে, নামাজ পড়বে, আর বাকি 30 মিনিট সে ঘুমাবে। কি জন্য? কারণ হচ্ছে তার প্রোডাক্টিভিটি বাড়বে। সে যদি আধা ঘন্টা দুপুরে ঘুমায়, ঘুমানোর পরে সে কাজ করতে পারবে ভালো, তার ফ্রেশ লাগবে। এই জন্য তাদেরকে ঘুমানোর জন্য কিন্তু একটা জায়গা দেওয়া হয়। ঠিক আছে? যেখানে সে নিরিবিলি ঘুমাইতে পারবে। তো সেই রেস্ট এরিয়াটা কোথায় হবে লাঞ্চ টাইমে, এই জিনিসগুলো খেয়াল করে আমাকে লেআউট প্ল্যানটা করতে হবে। ওকে, আমি একটু দ্রুত আগাই। তাহলে আমাকে এক্সকেভেশন করতে হবে। তাহলে এখানে আমার কিভাবে ডিজাইনটা করতে হবে, আমি যে এক্সকেভেশনের ম্যাটেরিয়াল গুলো তুলবো, তোলার পর আমি কোথায় রাখবো, কত দূরে রাখবো, এটা কলাপস করবে কিনা, তাহলে আমাকে যে শোরিং দিতে হবে, শোরিং গুলার স্ট্রেংথ কতটুকু হইতে হবে, কত কিলো নিউটন প্রেসার নেওয়ার মতো হইতে হবে, সেটা ইঞ্জিনিয়ারদেরকে ডিজাইন করে দিতে হবে সেফটি যখন ডিজাইন করবে তখন। ওকে, আমি যখন বিল্ডিং কনস্ট্রাকশনে যাব, উপর থেকে পরে মানুষ মারা যেতে পারে,
ঠিক আছে। তো উপর থেকে পরে যদি মানুষ মারা যায়, সেক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে আমি প্রিকাস্ট সিস্টেমে বিল্ডিংটা ডিজাইন করবো। প্রিকাস্ট সিস্টেম কি? প্রিকাস্ট সিস্টেম যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলো আমি গ্রাউন্ড ফ্লোরে নিচের মধ্যে ঢালাই করব, তারপরে ক্রেন দিয়ে তুলে শুধু জোড়া লাগা লাগা বিল্ডিংটা করব। এবং অনেক বড় বড় হাইরাইজ বিল্ডিং কিন্তু প্রিকাস্টিং সিস্টেমে হচ্ছে সিঙ্গাপুরে। বাংলাদেশে আমি শুনছি যে কিছু কিছু কোম্পানি শুরু করছে আর কি। তো সেক্ষেত্রে আমি কিন্তু ফল ফ্রম হাইট যেটা আছে, বা আমার যে এনার্জি লস হচ্ছে বা কনস্ট্রাকশন কস্ট যেটা আছে, আমার সেফটির ক্ষেত্রে কস্ট, সিঙ্গাপুরে সাধারণত যে কোনো প্রজেক্টে 3% কস্ট থাকে হচ্ছে সেফটির জন্য, সেফটি ডিপার্টমেন্টের জন্য বাজেট। তো দেখা গেছে আমরা সেই কস্টটা সেভ করতে পারছি প্রিকাস্টিং এর মাধ্যমে। তারপর আছে ওয়ার্কিং প্ল্যাটফর্ম। আমি যে কাজ করবো আমার বিভিন্ন প্ল্যাটফর্ম থাকবে। তো সেক্ষেত্রে আমি কোন কনস্ট্রাকশন ফেজের কোন জায়গার কোন কাজের ক্ষেত্রে কোন ধরনের আমি ইকুইপমেন্ট ইউজ করবো। যেমন হইতে পারে স্কাফোল্ড। স্কাফোল্ডের ক্ষেত্রে আবার সিঙ্গাপুরে স্কাফোল্ড রেগুলেশন আছে, ঠিক আছে। সেই রেগুলেশন মেনটেন করতে হবে, প্রতি সপ্তাহে একবার স্কাফোল্ড সুপারভাইজার চেক করতে হবে, তাকে ওকে ট্যাগে সাইন দিতে হবে। যে সিস্টেমগুলো আছে রেগুলেশন ফলো করে করতে হবে। নাকি আমি বুম লিফট ইউজ করবো, নাকি সিজল লিফট ইউজ করবো, নাকি আমি এখানে গন্ডোলা ইউজ করবো, এটা গন্ডোলা বলা হয়, নাকি আমি ইউজ করবো মাস্ট ক্লাইম্বিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। তো এই জিনিসগুলো একজন ডিজাইনার হাইলাইট করবে রিস্ক রেজিস্টারের মধ্যে। আচ্ছা, আমি যে লিফটিং করব, লিফটিং অপারেশনের ক্ষেত্রে আমার যে লিফটিং মেশিন থাকবে সেটা ডিজাইন কেমন হবে, কত হাইট হবে, এটা ফাউন্ডেশন কি হবে, এবং একটা লিফটিং অপারেশনের 4 ধরনের লোক থাকে, রিগারম্যান, সিগন্যালম্যান, ক্রেন অপারেটর, লিফটিং সুপারভাইজার। তো সেক্ষেত্রে এই ধরনের লোক কারা হবে, এই সব কিছু ডিজাইনটা চলে আসবে আমাদের এই প্ল্যানিং এর মধ্যে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ওকে, তারপরে আমরা যদি পরের স্লাইডে আসি, তাহলে আমরা কিছু হ্যাজার্ড এবং রিস্ক নিয়ে আলোচনা করি। দেখেন যখন ইংলিশ এটা মেইনটেনেন্সের কাজ, অপারেশনের সময় দেখেন সে কি কাজ করতেছে, ঠিক আছে। এটা হয়েছে কি জন্য, কারণ সে কিন্তু সিঙ্গাপুরের একজন ট্রেন্ড ওয়ার্কার, সে জানে আসলে কিভাবে এখানে কাজ করতে হবে। কিন্তু অনেক চিন্তা ভাবনা করে সে কোনো হার্নেস লাগানো কোনো হুক টু কিছুই পায় না এখানে। তাহলে যে নাকি ডিজাইন করবে, ডিজাইন স্টেজে তাকে চিন্তা করতে হবে যে এখানে আমার একটা অ্যাঙ্করিং পয়েন্ট দিতে হবে যেখানে ওয়ার্কাররা সেফটি হার্নেস লাগিয়ে কাজ করবে। এখন একজন ডিজাইনার যদি না জানে যে সেফটি হার্নেস কাকে বলে, জীবনে দেখে নাই, ঠিক আছে, এবং তার যদি সে ব্যাপারে নলেজ না থাকে, সেক্ষেত্রে তো এই জিনিসটা চিন্তা করবে না। তার মানে একজন ডিজাইনারের কিন্তু জাস্ট একটা সুন্দর বিল্ডিং ডিজাইন করলে যে দায়িত্ব শেষ তা না, কিন্তু এটা একটা দায়িত্ব যেখানে একটা অ্যাঙ্করিং পয়েন্ট দেওয়া। দেখেন তারপরে এখানে যে সে কিভাবে কাজ করতেছে, তাহলে আমি এখানে কিভাবে মিটিগেট করবো এই যে রিস্ক গুলো আছে। সেখানে দেখেন সে যে সিজল লিফট ইউজ করছে, যার জন্য সে তার ওয়ার্কিং যে লোকেশন সেখানে সে পৌঁছাইতে পারতেছে না। যেহেতু পৌঁছাইতে পারতেছে না, সে করছে কি রেলিং এর উপর দাঁড়াইছে। আসলে রেলিং এর উপর দাঁড়ানো নিষেধ। তো সেক্ষেত্রে আমি কি এখানে সিজল লিফট ইউজ করবো না বুম লিফট ইউজ করবো, অথবা অল্টারনেটিভ কোনো ওয়ে আমি দিতে পারি কিনা ডিজাইন স্টেজে, যাতে এখানে কিভাবে আমি মেইনটেনেন্স করবো। ওকে, তাহলে একজন ডিজাইনারের পার্মানেন্ট সলিউশন, আমি একটা ভিডিও দেখাবো এই নিয়ে, তখন আরো ক্লিয়ার হবে বিষয়গুলো। ওকে, তাহলে আপনারা দেখেন এই যে এটা একটা গুড এক্সাম্পল, ঠিক আছে। অর্থাৎ আমি যে প্ল্যাটফর্মে দাঁড়ায় কাজ করব, সেই প্ল্যাটফর্মটা কিরকম হইতে হবে, কোন ডিজাইনের হইতে হবে, সেটা একটা গুড এক্সাম্পল হচ্ছে এই প্ল্যাটফর্মটা। এটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা। তো আপনারা আমার সাথে এগ্রি কিনা, এগ্রি হলে ইয়েস লিখেন, এগ্রি না হলে নো লিখেন। এটা সেফ কিনা, যদি মনে করেন হ্যাঁ এই কাজটা সেফ এবং প্ল্যাটফর্মটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে স্ক্যাফোল্ডিং, সেক্ষেত্রে আপনারা ইয়েস লিখেন। যদি মনে করেন না প্ল্যাটফর্মটা ঠিকমতো তৈরি করা হয় না, সেক্ষেত্রে নো লিখেন। ওকে, নো। একজন কি বলেন, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম, কি সুন্দর পাইপ দেওয়া আছে, তারপর হচ্ছে যে দাঁড়ানোর জন্য প্ল্যাটফর্ম দেওয়া আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই যে স্ক্যাফোল্ডটা আছে, এটা আসলে সম্পূর্ণ নিরাপদ না, এবং নিরাপদ না আপনি বুঝবেন কিভাবে, ঠিক আছে। তো বুঝার জন্য আপনাকে আইন জানা লাগবে, ল জানা লাগবে, ল কি বলছে, রেগুলেশন কি বলছে, সে অনুযায়ী ম্যাচ করে কিনা সেটা চেক করতে হবে আর। তাহলে এখানে দেখেন আপনার টো বোর্ড নাই, এখানে টো বোর্ড নাই, তারপর হচ্ছে যে জং ধরে গেছে, তারপরে 1 মিটার হইতে হবে, এটা হাইট 1 মিটার আছে, তারপর প্ল্যাটফর্মটা হইতে হবে কমপক্ষে 500 mm, 500 মিলিমিটার হইতে হবে, সে 500 মিলিমিটার নাই। তারপরে যে পাটাতনটা আছে এটা টাই অফ করা থাকা লাগবে, এখানে টাই অফ করা নাই, তাহলে অনেক সমস্যা আছে এখানে। তারপর আমাকে হাউসকিপিং করতে হবে। তো সেক্ষেত্রে যে ডিজাইন করবে ওনাকে অবশ্যই লেআউট প্ল্যানের মধ্যে থাকা লাগবে, আমার স্টোরেজ এরিয়া কোথায় হবে, এবং যখন কনস্ট্রাকশন প্রসেসের সময় আমার যে মেটেরিয়ালগুলো ডেলিভারি দিবে বিভিন্ন সাব কন্ট্রাক্টররা, সেই মেটেরিয়ালগুলো আমার কোথায় রাখা হবে সেটার জন্য অবশ্যই লেআউট প্ল্যানে থাকা লাগবে। ওকে, আমরা আমি একটু তাড়াহুড়া করতেছি এই জন্য, যেহেতু সময় কম, আসলে জিনিস অনেক ডেপথ, এবং আমি শুধুমাত্র ডিজাইন ফর সেফটি রেগুলেশন নিয়ে আলোচনা করা হয়েছে প্রায় 4 ঘন্টার ক্লাসে, ফেস টু ফেস। প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের জন্য আমি কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে সিঙ্গাপুরে, আমি ট্রেনার ছিলাম। তো সেক্ষেত্রে শুধুমাত্র 4 ঘন্টা আমরা আলোচনা করা হয়েছে, যে ফ্লো চার্টটা যেটা আপনাদেরকে দেখাইলাম, যে গাইড 1 গাইড 2, শুধু ওইটি আলোচনা করা হয়েছিল 4 ঘন্টা। তো সময়ের স্বল্পতার কারণে আমি একটু দ্রুত আগাইতেছি আর কি। তো এখানে আপনি দেখেন যে
একজন ওয়ার্কার উপর থেকে পড়ে গিয়েছে এবং তার এখানে, এটা কিন্তু সত্যিকার একটা অ্যাক্সিডেন্ট, এবং এই যে রডটা ঢুকে গেছে এদিক দিয়ে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা তো সেফ না। সেক্ষেত্রে কন্ট্রোলটা কি আপনি দেখেন, এই যে কন্ট্রোল, ঠিক আছে। এখানে কয়েকটা কন্ট্রোল হইতে পারে, তার মধ্যে এটা একটা কন্ট্রোল হইতে পারে, আমার কাভার দিয়ে দেওয়া। তো সেক্ষেত্রে আপনার এই যে কোঅর্ডিনেটর যে থাকবে, যে নাকি ডিজাইন স্টেজেও ছিলেন এবং কনস্ট্রাকশন ফেজেও আছেন, উনি সহ সেফটি অফিসার ম্যানেজাররা বসে আসলে এই জিনিসগুলো ফাইন্ড আউট করা দরকার সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে, ঠিক আছে। তাহলেই হচ্ছে একটা কন্ট্রোল। ওকে, তাহলে এই ছবিটা আপনারা সবাই পরিচিত, ঠিক আছে। তো আমার কাছে মনে হয় যে ব্যাখ্যা করার প্রয়োজন নাই যে আসলে কি কি ডিজাইনগত সমস্যা ছিল এই বিল্ডিং এ। এবং বর্তমানে বাংলাদেশের যে বিল্ডিং গুলো আছে, যদি বলেন যে এই বিল্ডিং গুলো বর্তমানে যে অবস্থায় আছে, আমরা কি তাহলে সব বিল্ডিং ভেঙে আবার করবো কিনা, সেফটির কথা চিন্তা করে? আসলে ভেঙে করার দরকার নেই। আমি ফেসবুকে লাইভে এসে প্রায় 1 ঘন্টার মতো একবার লেকচার দেওয়া হয়েছিল, কথা বলা হয়েছিল ফেসবুক লাইভে এসে। আসলে খুবই সিম্পল এবং অল্প খরচে বর্তমান যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার যেমন আছে এমনি রাইখাও আমরা আসলে সেফটি সেফ ওয়েতে করতে পারি, ঠিক আছে। যেমন সিঙ্গাপুরে যেটা করে, পাশাপাশি যে বিল্ডিং গুলো থাকে, এই বিল্ডিং এর ছাদের সাথে ছাদের কানেকশন থাকে, ওদের রেলিং করা আছে এবং রেলিং গুলা স্টেনলেস স্টিল দিয়ে করা, যাতে অর্থাৎ নন বার্নিং ম্যাটেরিয়াল দিয়ে করা, এবং তারা কিন্তু ইজিলি ছাদে গিয়ে পার হইতে পারতেছে। অর্থাৎ এক বিল্ডিং এর সাথে আর বিল্ডিং কিন্তু কানেকশন আছে, ঠিক আছে, যাতে সহজে, কারণ যেহেতু আমাদের একটাই এক্সিট, দুইটা এক্সিট করা সম্ভব না, এখন বিল্ডিং দাঁড়ায় গেছে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই অল্টারনেটিভ ওয়ে আছে। এবং এর জন্য জাস্ট দরকার যারা নাকি চেক পয়েন্টের দায়িত্বে যারা আছে, যেমন মিনিস্টার্স যারা আছে, যারা সচিব লেভেলে আছেন, যারা গভর্নমেন্ট অফিসাররা আছেন, যারা নাকি চেক পয়েন্টের চেকার হিসেবে কাজ করেন, ওনারা একটু উদ্যোগ নিলে কিছু, কারণ হচ্ছে যে আপনারা দেখেন বিষয়টা আসলে বুঝতে হবে আমাদেরকে, আমাদের কিন্তু প্রোডাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট। আমি যে সেফটি নিয়ে কথা বলতেছি, দিনের শেষে একটা কোম্পানি যদি লস খায়, সেক্ষেত্রে কিন্তু আসলে আমার আলটিমেটলি পারপাস অ্যাচিভ হয় নাই। একটা কোম্পানির মেইন পারপাস হচ্ছে প্রফিট করতে হবে, তাকে অবশ্যই লাভ করতে হবে, কিন্তু তাকে প্রফিট করতে হবে কাউকে না মাইরা, অর্থাৎ সেফটি ভায়োলেশন না করে। এবং যখন আমরা সেফটির কথা বলি, এই বিল্ডিং এর সেফটি ইস্যু নিয়ে যখন আমরা কথা বলি, আমরা এখানে 100টা সলিউশন দিতে পারবো। সেই 100টা সলিউশনের মধ্যে কোন সলিউশনটা কস্ট ইফেক্টিভ, খরচ কম হবে এবং আমার পারপাস অ্যাচিভ করবে, সেটাকে আমাকে চুজ করতে হবে। এই জন্য আপনারা একটা শব্দ লিখতে পারেন নোটের মধ্যে, এটাকে বলা LARP। আমি চ্যাট বক্সে দিতেছি অ্যালার্ট, ঠিক আছে। অ্যালার্ট কনসেপ্টটা আপনারা একটু ক্লিয়ার করে নিয়েন। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন LAARP, as low as reasonably practicable। ওকে, অ্যালার্ট কাকে বলে, এই কনসেপ্টটা আসলে আমাদের ক্লিয়ার থাকা দরকার। কারণ দেখা গেছে আমরা অনেক সময় সেফটির কথা, আমি কিছু ফায়ার সেফটি সেমিনারে অংশগ্রহণ করছি বাংলাদেশে, তো আমার কাছে মনে হচ্ছে যে ফায়ার সেফটি সলিউশন গুলো যেগুলো দেওয়া হচ্ছে বাংলাদেশে বিল্ডিং এর জন্য, আমার কাছে খুব বেশি এক্সপেন্সিভ মনে হয়েছে, যেটা আসলে একটা বিল্ডিং এর ওনারের পক্ষে, অনেক ওনারের পক্ষে সম্ভব না আর কি। তো আমি যদি এমন একটা সেফটি সলিউশন দেই যেটা খুবই এক্সপেন্সিভ, কস্ট ইফেক্টিভ না, আলটিমেটলি একটা কোম্পানি ধসে পড়বে, একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু ওই সেফটি সলিউশনটা রিজনেবলি প্র্যাকটিকেবল না, ঠিক আছে। তো আপনারা এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারেন অ্যালার্ট বলতে কি বোঝায়, এবং যারা একজন ডিজাইনার তাদের কিন্তু আসলে অ্যালার্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকা লাগবে। আমি যে সলিউশনটা দিব, যে সমাধানটা দিব, এই সমাধানটা যেন মানুষের লাইফের জন্য রিস্ক না থাকে আর কি। ওকে, তাহলে আমি মোটামুটি আলোচনা করে ফেলছি। সেক্ষেত্রে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, আসলে অ্যাক্সিডেন্টের কনসিকুয়েন্স গুলো কি কি, মানুষ মারা যেতে পারে, সাফারিং হইতে পারে, পার্মানেন্ট ডিসেবিলিটি হইতে পারে, তার ফ্যামিলি এফেক্টেড হইতে পারে, সন্তানরা এতিম হয়ে যেতে পারে, ঠিক আছে, তাদের সন্তানরা স্কুলে পড়াশোনা করে, তাদের স্কুলে বেতনে প্রবলেম হইতে পারে, একটা কোম্পানিরও লস, কি লস, এই কোম্পানিটা ধসে পড়ে গেল। একজন মালিক কিন্তু 10 বছর, যারা আপনারা ব্যবসা করেন বা ব্যবসা করার জন্য চেষ্টা করতেছেন, আপনারা জানেন যে একটা ব্যবসা দাঁড়া করাইতে গেলে কি পরিমাণ এফোর্টস দিতে হয়, পরিশ্রম বলেন, রাত জাগতে হয়, টাকা দিতে হয়। একটা কোম্পানি কিন্তু বসে যাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের কারণে। তাহলে সেফটি কাকে বলে, আপনারা সেফটি সংজ্ঞাটা মনে রাখবেন। আমি 3টা পয়েন্ট বলবো সেফটি কাকে বলে। সেফটি মিনিং টু প্রটেক্ট লাইফ, প্রপার্টিজ এন্ড এনভায়রনমেন্ট। তাহলে আমরা যারা সেফটি বলি, আসলে সেফটি বলতে বুঝাইতেছে আমাকে এমন ভাবে ডিজাইন করতে হবে, এমন ভাবে কনস্ট্রাকশন করতে হবে, এমন ভাবে আমার অ্যাক্টিভিটি গুলো চালাতে হবে যাতে কোনো মানুষ মারা না যায়, পার্মানেন্ট ডিজেবল না হয়। নাম্বার 2 হচ্ছে আমার প্রপার্টি সম্পদ যেন ড্যামেজ না হয়। নাম্বার 3 আমার এনভায়রনমেন্টাল পলিউশন যেন না হয়, ঠিক আছে, কারণ এনভায়রনমেন্টাল পলিউশন হইলে ঘুরে ফিরে আমাদের কিডনি নষ্ট হবে। এখানে আপনারা দেখেন কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেওয়া আছে যে বাংলাদেশে প্রতি বছর 11,000 ওয়ার্কার ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়, যেটা নাকি সিঙ্গাপুরে মাত্র 39 জন, ঠিক আছে। তো বাংলাদেশে যদি আমি ফ্যাটাল অ্যাক্সিডেন্ট রেট হিসাব করি,
বাংলাদেশে হচ্ছে 20 পার ইয়ার পার 100,000 ওয়ার্কার্স, মানে 20 জন মারা যায় প্রতি লক্ষ ওয়ার্কারের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা বিশাল স্ট্যাটিস্টিক্যাল ডাটা। তারপর আমরা যদি এখানে আসি, দেখেন 24,500 জন তারা মারা যায় ওয়ার্ক রিলেটেড ডিজিজ। ওয়ার্ক রিলেটেড ডিজিজ মানে কি? যেমন তার ক্যান্সার হয়েছে, তার বিভিন্ন অসুখ বিসুখ হয়েছে, পরবর্তীতে 5 বছর পরে মারা গেছে। যেমন আমাদের যে ভিসি স্যার বললেন যে স্কিন ডিজিজ হয়েছে। আমরা যারা ডাস্টের মধ্যে কাজ করি, আমরা যে বালু বলি, যে বালুর কেমিক্যাল নেম হচ্ছে সিলিকন অক্সাইড। তাহলে সিলিকন অক্সাইড যখন আমাদের লাংসের মধ্যে যায়, সেটা কিন্তু আমাদের লাংসের যে কার্বন আছে এই কার্বনকে রিপ্লেস করে ফেলেছে এবং আমাদের লাংস ড্যামেজ করে, যেটাকে সিলিকোসিস বলে। তো দেখা গেছে সিলিকোসিস হচ্ছে তার আজকে তার সে কনস্ট্রাকশন সাইট থেকে তার লাংসের ভিতরে বালু প্রবেশ করছে এবং সিলিকোসিসটা হয়েছে তার 20 বছর পরে। সে নিজেও জানে না যে আসলে, এবং প্রপার ইনভেস্টিগেশন মেথড বাংলাদেশে নাই যে বের করা যে আসলে এটা সিলিকোসিস হয়েছে এবং 20 বছর আগে সে তার সংস্পর্শে আসছিল। তাহলে এইভাবে প্রচুর মানুষ মারা যাচ্ছে এবং এছাড়া অনেকে ডিজেবল হচ্ছে, ঠিক আছে? এবং এই যে ডাটাগুলো আমার নেওয়া হয়েছে আইএলও থেকে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, বাংলাদেশের যে ব্রাঞ্চ আছে তাদের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন আর কি। তো এগুলো হচ্ছে এস্টিমেটেড ডাটা, যেহেতু বাংলাদেশে প্রপার রিপোর্টিং সিস্টেমটা নাই। তাহলে একটা অ্যাক্সিডেন্ট যদি হয় সেটা ডাইরেক্ট কস্ট আছে এবং ইনডাইরেক্ট কস্ট আছে, এবং এই কস্ট বলা হয় যে ডাইরেক্ট কস্ট যেটা মেডিকেল ট্রিটমেন্ট খরচ বা কম্পেনসেশন ক্লেম বা কোর্টে গিয়ে যে মামলা টামলা চালান, এগুলো ডাইরেক্ট কস্ট। গবেষণায় দেখা গেছে ডাইরেক্ট কস্ট যদি হয় $1 বা $1, ইনডাইরেক্ট কস্ট আসলে $5 থেকে $50 পর্যন্ত হতে পারে, ঠিক আছে? তাহলে ইনডাইরেক্ট কস্ট আসলে আরো বেশি হয়। তো এই জন্য সেফটি কেন ইম্পর্টেন্ট? টু সেভ দ্য লাইফ, টু সেভ দ্য প্রপার্টি এন্ড টু সেভ দ্য এনভায়রনমেন্ট। এই জন্য একজন কম্পিটেন্ট ডিজাইনার যে হবে, আমি আর 10 মিনিট সময় নিব ম্যাক্সিমাম। ওকে ওকে গুড। তাহলে একজন কম্পিটেন্ট ডিজাইনার যে হবে ওনাকে অবশ্যই রিলিভেন্ট কোয়ালিফিকেশন থাকতে হবে। রিলিভেন্ট কোয়ালিফিকেশন বলতে কি বোঝানো হচ্ছে? উনি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হইতে হবে, ঠিক আছে? এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাকে বলে? সিঙ্গাপুরের ক্ষেত্রে ডেফিনেশনটা ভিন্ন। কি ডেফিনেশন? অর্থাৎ যে নাকি বিএসসি বা মাস্টার ডিগ্রি করার পরে, সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেক্ট বা যে করার পরে ওনাদেরকে আরো পড়াশোনা করতে হয়, একটা মিনিমাম সাইড এক্সপিরিয়েন্স থাকতে হয়, তারপর একটা পরীক্ষা দিতে হয়, কঠিন পরীক্ষা। ওই পরীক্ষা পাশ করার পরে প্রফেশনাল ইঞ্জিনিয়ার হয়, এবং প্রফেশনাল ইঞ্জিনিয়ার হওয়ার পরে প্রতি 2 বছর পর পর লাইসেন্স রিনিউ করতে হয়, এবং লাইসেন্স রিনিউ করার জন্য ওনাকে কিছু পয়েন্ট সংগ্রহ করতে হয়। মনে করেন এক্সাম্পল 40 পয়েন্টস, এবং এই পয়েন্টগুলোর জন্য ওনাকে বিভিন্ন সেমিনারে অ্যাটেন্ড করতে হয়। যেই সেমিনারে অ্যাটেন্ড করলে 10 পয়েন্ট, আর একটা সেমিনারে অ্যাটেন্ড করলে 5 পয়েন্ট। এইভাবে পয়েন্ট সংগ্রহ করে ওনাকে ওনার লাইসেন্সটা মেনটেন করতে হয়, এটাকে বলা হয় কোয়ালিফিকেশন। এবং একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ারের মিনিমাম সেফটি এন্ড হেলথ জানতেছি, সেটা হচ্ছে যে সিঙ্গাপুরে কিন্তু ম্যান্ডেটরি ট্রেনিং আপনার প্রজেক্ট ম্যানেজারের জন্য, কনস্ট্রাকশন সেফটি কোর্স ফর প্রজেক্ট ম্যানেজার ম্যান্ডেটরি। যদি এই কোর্স না থাকে সে প্রজেক্ট ম্যানেজার হিসেবে তাকে এমপ্লয় করা যাবে না। যে নাকি ওয়ার্কার হিসেবে কাজ করবে তাকে সেফটি ওরিয়েন্টেশন কোর্স 2 দিনের ক্লাস করতে হবে ম্যান্ডেটরি প্রতিটা ওয়ার্কারের, এবং প্রতি 2 বছর পর পর তাকে এটা রিনিউ করতে হবে প্রতিটা ওয়ার্কারকে। যে নাকি সুপারভাইজার হবে তাকে অবশ্যই কনস্ট্রাকশন সেফটি কোর্স ফর সুপারভাইজার 4 দিনের কোর্স 32 ঘন্টা, এই কোর্সটা তাকে অবশ্যই করতে হবে ম্যান্ডেটরি, যদি এটার কোনো এক্সপায়ারি ডেট নাই, একবার করলে লাইফ টাইম। তো এই জন্য সিঙ্গাপুরে প্রতিটা ক্ষেত্রে ট্রেনিং ম্যান্ডেটরি, যার জন্য সেফটি এন্ড হেলথ যে নলেজ এটা কিন্তু সবারই আছে আসলে, সে হোক সে আর্কিটেক্ট হোক সে ইঞ্জিনিয়ার, সবারই এটা আছে। এই হচ্ছে বিষয়। তো কোশ্চেন অ্যান্সার সেশনে যাওয়ার আগে আমি একটা ভিডিও দেখাবো, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। আমি সরি যে আমি আসলে সময় এক্সিড করছি, কারণ আসলে টপিকটা অনেক বড় একটা টপিক, ঠিক আছে? তো মুজাহিদ ভাই সবাই এনজয় করছে আর কি। ও আচ্ছা আচ্ছা গুড। আমি তাহলে ভিডিওটা দেখাচ্ছি 3 মিনিটের ভিডিও, তারপর আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। জি 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 ঠিক আছে, নো প্রবলেম। The most important time to really affect real safety on a project isn't on the project. It actually starts way before the project even starts. It's in the planning stages. Yes, using safety in the design and planning stages is much more effective than we could ever be trying to manage safety on the project when everyone's already mobilized. That's at the last stages of safety management. And so safety through design, it's a concept that basically says that it's much more cost effective and effective in preventing real injuries from happening when we look at safety
in the design phase. We look at it right up front when we talk to the owners, when we talk to the architects. Project managers are involved. We're walking through the project step by step to identify hazards that can exist and coming up with solutions to protect people from those hazards. Not only people that are going to be building the project, but even those that are going to be maintaining it year after year after year after we complete the project. And so safety through design, such a powerful principle and practice that we can implement on our projects. Now, just an example of that. In the design phase, it's much more cost effective to talk about erecting parapet walls to be at 42 inches rather than seeing parapet walls at 22 inches and 24 inches and then erecting guardrails and warning lines and everything else. How much more cost effective it would be to actually design that into the building so that we build it once, it serves as a guardrail, we don't need warning lines, we don't need temporary guardrails, and anybody that goes up there in the future is also protected. And so using that concept at the beginning phases of a project will protect people. And so let's do that. Let's work hard to really talk about safety and trying to design out some of these challenges on the front end in the planning stages when we meet with owners, architects, and project managers. Let's set our people up to win so that they can work hard, work safe, and go home to be with their families. ওকে, তো যেহেতু আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, সেক্ষেত্রে ওকে আমি তাহলে একটা চ্যালেঞ্জিং প্রশ্ন করি এখানে। ঠিক আছে, চ্যালেঞ্জিং প্রশ্ন হচ্ছে যে ওকে, তার আগে আমি শেষ করি, তারপর আমি একটা প্রশ্ন করি, তারপর প্রশ্ন উত্তর পর্যায়ে চলে যাই। ওকে, সেক্ষেত্রে আপনারা দেখেন নিচে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে ehsmap.net। তো আমরা আসলে কয়েকজন প্রফেশনালরা মিলে চেষ্টা করতেছি যে বাংলাদেশের সেফটির ক্ষেত্রে কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে ট্রেনিং দেওয়া যায়। তো আজকে যেমন আজকেও আমার প্রায় 7:30 থেকে 9:30 2 ঘন্টা আমি ট্রেনিং করাবো রিস্ক ম্যানেজমেন্টের উপরে। ঠিক আছে, তো এই আর কি বিষয়। তো আপনারা বিস্তারিত জানার ক্ষেত্রে এই ওয়েবসাইটে ভিজিট করলে ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। ওকে, আমি তাহলে